আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমরা আজকে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক বিশেষ আয়োজন ব্যাংক এশিয়া অন্তর্ভুক্তি অর্থনীতির প্রথম অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি হিসাবে এসেছেন দেশের দুজন সুযোগ্য নাগরিক। আমার ডান দিকে আছেন ডক্টর আতিউর রহমান, সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক। আমার বাঁ দিকে আছেন ডক্টর মোস্তফা কে মুজেরি, অর্থনৈতিক বিশ্লেষক, সাবেক পরিচালক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS। আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের যে উদীয়মান অর্থনীতি এবং সেই অর্থনীতিতে যে আমরা ইনক্লুসিভ ফাইন্যান্স শব্দটি শুনতে পাই সেটি নিয়ে একটু আলোচনা করব। এই অনুষ্ঠানটি আমরা ইনক্লুসিভ ফাইন্যান্স, ইনক্লুসিভ গ্রোথ এবং ইকোনমিক গ্রোথ, ইকোনমিক মধ্যে যে ইনক্লুসিভনেস, এগুলো নিয়ে বিশেষভাবে আলোচনা করব। প্রথমেই আতিউর রহমান স্যার, আপনার সাথে একটু আলোচনা করি। আপনি তো ইনক্লুসিভ ফাইন্যান্স নিয়ে অনেক কাজ করেছেন। এই কাজটা করতে গিয়ে আপনি দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কি কি ধরনের সমস্যা ফেস করেছেন এটা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে? আসলে আমরা তো তেলে মাথায় তেল অনেক দিন ঢেলেছি এবং দেখলাম যে আমরা মুষ্টিমেয় মানুষের মাথায় তেল দিয়ে আমরা বেশিরভাগ মানুষের মাথায় কোনো তেলই দিতে পারছি না। তো যখন আমরা লক্ষ্য করলাম যে একটি বিশ্ব আর্থিক সংকট চলছে, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে, এবং এই সংকট থেকে আমাদের মোকাবেলা করবার একটি উপায়, সেটি হলো দেশের ভেতরের যে মানুষগুলো তাদের আয় রোজগার বাড়ানো, তাদের হাতে অর্থ দেওয়া, যাতে করে একটা ভেতর থেকে চাহিদা তৈরি হয়। তো এটা করতে গেলে পরে যারা পাটাতনের, সামাজিক পাটাতনের নিচের দিকের মানুষ, তাদের কাছে অর্থ কী করে পৌঁছানো যায়। তো এই কাজ করবার জন্য প্রথমে আমরা কৃষি নিলাম, তারপর SME, তারপর গ্রিন ফাইন্যান্স, এরপর আমরা এমনকি শিল্প খাতেরও অনেকগুলো সুযোগ নিলাম, এবং একটাই উদ্দেশ্য যে মানুষের কাছে ট্রান্সফার করতে হবে, অর্থটা ট্রান্সফার করতে হবে। সেই জন্য একটা পেমেন্ট সিস্টেম দাঁড় করাতে হবে। এবং আমাদের বড়ই সৌভাগ্য যে আমরা প্রযুক্তি পেয়ে গেলাম। আমাদের যে মোবাইল প্রযুক্তি এলো, এই প্রযুক্তির কারণে, এবং ইন্টারনেট যে প্রযুক্তি, এই প্রযুক্তির কারণে আমরা খুব ইউজফুল এবং অ্যাফোর্ডেবল ফিনান্সিয়াল প্রোডাক্টস এবং সার্ভিসেস আমরা পৌঁছানোর একটা সুযোগ পেলাম, রিমোট এরিয়া পৌঁছানো। যেমন হাওর এলাকা, এই হাওর এলাকাতে এমনি কোনো ব্যাংকের ব্রাঞ্চ যায় না। তো সেইখানে আমি কি করে টাকা পৌঁছাবো? যদি এরকম একটা ব্যবস্থা করা যেত যে ওখানে ব্যাংক না, অথচ ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান করা যায়, তখন আমরা মোবাইল ব্যাংকিং করলাম এবং পরবর্তীকালে এজেন্ট ব্যাংকিং করলাম। এই এজেন্ট ব্যাংকিংটা আপনার একটা সাকসেস স্টোরি ছিল, এটা নিয়ে আমরা একটু পরে আপনার কাছে আসছি। ডক্টর মুজেরি, এই যে স্যার বললেন যে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের যে অন্তর্ভুক্তিমূলক যে ইনক্লুসিভ ফাইন্যান্স নিয়ে, সেখানে আপনি কি মনে করেন যে সরকারি, বেসরকারি বা আমাদের যে আধা সরকারি বা উন্নয়ন সংস্থা যারা আছেন, তারা সবাই কি ঠিকভাবে পার্টিসিপেট করছে? সবাই কি এই ব্যাপারে সত্যি সত্যি আমাদের দেশকে এগিয়ে নেওয়ার ব্যাপারে উৎসাহী? একটা কথা মনে রাখতে হবে যে আসলে আমরা যদি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমাদের অভীষ্ট লক্ষ্যে যদি পৌঁছতে চাই, আমরা সবাই জানি যে আমরা কোথায় যেতে চাই, আমাদের উন্নয়নটা কীরকম হওয়া উচিত, এর কী গুণগত মানে বৈশিষ্ট্য থাকতে হবে, এগুলো তো মোটামুটি আমরা সবাই জানি। এখন ওই যে অভীষ্ট লক্ষ্যে আমরা যদি যেতে চাই, তাহলে কিন্তু এককভাবে এটা সম্ভবপর নয়, তাই না? কাজেই এখানে হচ্ছে কি সামষ্টিকভাবে আপনি যেগুলো বললেন, যাদের কথা বললেন, স্টেক হোল্ডার যারা আছেন বা বিভিন্ন অ্যাক্টর যারা আছেন, তারা যদি সকলে মিলে এই প্রচেষ্টাটা নিতে পারেন, তাহলেই কিন্তু আমরা অভীষ্ট লক্ষ্য নেব। এই অন্তর্ভুক্তি অর্থনীতির কথা যদি আমি বলি, তাহলে আপনি দেখেন আমাদের যে স্বপ্ন, আমরা যে একটা রাষ্ট্র গঠন করতে চাই, যে সমাজ গঠন করতে চাই, এখানে কিন্তু অন্তর্ভুক্তির কোনো বিকল্প নাই। কারণ এখানে আমরা সকলকে যদি এই উন্নয়নের সঙ্গে অন্তর্ভুক্ত না করতে পারি, তাহলে কিন্তু আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো না। এটা তো সংবিধানেও লেখা আছে, পুরা 9-10 থেকে 19 নম্বর ধারা পর্যন্ত সংবিধান স্পষ্ট বলছে যে আমাদের সব ধরনের বৈষম্য আমরা দূর করব। গ্রামে শহরের যে বৈষম্য, নারীতে পুরুষে যে বৈষম্য, অঞ্চলে অঞ্চলে যে বৈষম্য, এগুলো দূর করবার একটা অঙ্গীকার সংবিধান দিচ্ছে। সুতরাং সবার কাছে পৌঁছানো তো সাংবিধানিক দায়িত্ব। তাহলে একটা জিনিস হচ্ছে আমাদেরকে কিন্তু এটা উপলব্ধি করতে হবে, আমাদের নীতির মধ্যে এটা থাকতে হবে যে এই যে আপনি যেটা বললেন, সংবিধানে যে আমাদের
উন্নয়নের লক্ষ্যমাত্রার কথা বলা আছে, যে বৈশিষ্ট্যের কথা বলা আছে, এটা কিন্তু আমরা যদি সবাই মিলে এই অন্তর্ভুক্তিমূলক যদি এটা না হয়, এটা হবে না, কখনোই সম্ভবপর নয়। এটা কি আমরা কোনোভাবে মেজার করতে পারি? আমরা এখানে কতটুকু সাকসেসফুল, এটা কি কোনোভাবে মেজার করার কোনো এটা পদ্ধতি? মানে আমাদের উন্নয়নটা কিরকম অন্তর্ভুক্তিমূলক হচ্ছে, এগুলোর কিছু বৈশিষ্ট্য আমরা দেখি, তাই না? যেমন আমাদের দেশে যদি আমরা দেখি যে আমাদের দারিদ্র্য দ্রুত গতিতে কমে আসছে, তার মানে হচ্ছে কি, যে যারা দরিদ্র জনগোষ্ঠী তারা উন্নয়নের একটা সুফল পাচ্ছে, এই জন্যই তো তারা দারিদ্র্য থেকে উপরে উঠে আসতে পারছে। আবার 10 বছরে যেটা অর্ধেকের মতো হয়ে গেছে, 41% থেকে এখন 21.8%। তাহলে এই যে আমাদের একটা দারিদ্র বিমোচনে এই যে সফলতা, এখানে তো নিশ্চয়ই একটা অন্তর্ভুক্তিমূলক, আপনি যেটা বললেন যে এই বৈশিষ্ট্যগুলো কাজ করেছে, তা নাহলে তো তাদের কাছে যদি আর্থিক আমরা যদি আয় যদি না দিতে পারতাম, তাহলে তো তারা ভালো। আমি এখানে কয়েকটা সূচকের কথা বলি। যেমন এই সময়টায় আমরা খেয়াল করেছি 2 কোটি মানুষ যাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, তাদেরকে আমরা 10 টাকার অ্যাকাউন্ট দিয়েছি। এর মধ্যে 1 কোটি কৃষক, তো এরা তো কোনোদিনই ব্যাংকে আসতো না। এরকম 6 কোটি অ্যাকাউন্ট আছে যেটা মোবাইল অ্যাকাউন্ট, সে মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট। আজকে এই শহরের ভিক্ষুকরা পর্যন্ত ব্যাংকিং করে, যারা কোনোদিন ব্যাংকে যেতে পারতো না। রিক্সাওয়ালারা দিনে 2 বার ব্যাংকিং করে, তারা টুকটুক করে ব্যাংকিং করে। তো এই যে এরা একেবারে নতুন অন্তর্ভুক্ত। এমনকি আমাদের পথ শিশুদেরও ব্যাংক অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, আমাদের 15 লক্ষ শিশুদের স্কুল ব্যাংকিং আছে। আর এজেন্ট ব্যাংকিং তো সবে মাত্র শুরু হয়েছে। তা আমার এই যে সূচকগুলো, প্রায় 2 লক্ষ আমাদের ডিপোজিট অ্যাকাউন্ট ছিল ব্যাংকে, গত 10 বছরে এটা 10 লক্ষে গিয়ে পৌঁছেছে। তো এগুলো তো নতুন করে আসছে। হ্যাঁ, এজেন্ট ব্যাংকিং এ তো ব্যাংক এশিয়া বেশ ভালো করছে। এজেন্ট ব্যাংকিং এর সাকসেস স্টোরিটার মূলটা কোথায়? এজেন্ট ব্যাংকিং আসলে এজেন্ট অফ চেঞ্জ, আমরা কল্পনাও করতে পারিনি। যেমন গ্রামে আমরা একটা নিয়ম করেছি যে শহরে আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট দেব, ব্রাঞ্চ খুলতে দেব না যতক্ষণ পর্যন্ত গ্রামে না ব্রাঞ্চ খুলে। তো এখন আমাদের সবচেয়ে বেশি অ্যাকাউন্ট গ্রামেই, কিন্তু ব্রাঞ্চে গেলেও আমাদের দূর দূরান্তের যে মানুষগুলো কিন্তু সেখানে সেবা পাচ্ছে না। সেই জন্য আমরা এজেন্ট ব্যাংকিং এর কথা ভেবেছি। মানে ব্যাংকের এজেন্ট ব্যাংকিংটা এমন একটা জিনিস যেটা কোর ব্যাংকিং সলিউশন, সেন্ট্রাল যে সলিউশনটা আছে এর সাথে যুক্ত থাকবে। এখন ধরুন রাত 8টার সময় একটা মেয়ে গার্মেন্টস থেকে বেরোলো, সেদিনের বেতন পেয়েছে, তো সেটা নিয়ে রাস্তায় গিয়ে সে তার চিন্তায় হয়ে যেতে পারে, টাকাটা কার কাছে পাঠাবে সেটা এইসব চিন্তা তার কিচ্ছু করা লাগবে না। সে যদি গার্মেন্টস ফ্যাক্টরি থেকে বের হয়ে সামনে একটা দোকানে গিয়ে দেখে যে একটা এজেন্ট ব্যাংক আছে, এই দোকানের মধ্যে একটা এজেন্ট দাঁড়িয়ে গেছে, সেখানে গিয়ে সে ব্যাংকিং করে টাকা পয়সা রেখে কেনাকাটা করে একেবারে কস্ট রিডিউস হবে। কারণ সেই যে ব্রিক অ্যান্ড মর্টার ব্রাঞ্চ আর লাগবে না, অনেক টাকা খরচ করে। মনে করেন একটা ব্রাঞ্চ তৈরি করতে 50 লক্ষ টাকারও বেশি লাগতে পারে, এটা 5 লক্ষ টাকাও লাগবে না। তো এইভাবে একটা মানে সহজে সস্তায় একটা ব্যাংকিং চালু হচ্ছে। এবং আরেকটা সুবিধা হচ্ছে প্রত্যেকটা এজেন্ট ব্রাঞ্চের সাথে বুথ ব্রাঞ্চ শুরু হচ্ছে। এমপ্লয়মেন্ট জেনারেশন প্রচুর 10 লক্ষ মাত্র এজেন্ট আছে মোবাইল এবং এজেন্ট ব্যাংকিং এ। যদি 10 লক্ষ এজেন্ট 3 জন করে মানুষকেও চাকরি দিয়ে থাকে, তারা 30 লক্ষ মানুষের চাকরি দিয়েছে। আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনার বার্ষিক লক্ষ্যই হলো 16 লক্ষ। আর এই ব্যবস্থায় যদি 30 লক্ষ মানুষের এমপ্লয়মেন্ট দিয়ে থাকে, তাহলে 2 বছরের টার্গেট কিন্তু একাই পূরণ করেছে। আমাদের যে এই অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা করছি, এটা সামনের দিয়ে এগিয়ে নিতে আপনার কি কি হার্ডেলস আছে, বাধা আছে বলে আপনি মনে করেন? এখন একটা হচ্ছে যে আসলে আমরা এই যেটা বলছি অন্তর্ভুক্তির অর্থনীতির কথা বলছি, আমরা তো কিন্তু এখনো অন্তর্ভুক্তির পথে আমরা যাত্রা করেছি, আমাদের কিন্তু লক্ষ্যে আমরা এখনো যেতে পারিনি। কারণ আপনি যদি দেখেন যে আমাদের এখানে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের কথাই যদি আমরা বলি, আর্থিক অন্তর্ভুক্তির কথা যদি বলি, তাহলে কিন্তু এখন দেখবেন আমাদের কিন্তু এখনো যারা অ্যাডাল্ট পপুলেশন, তার কিন্তু একটা বিরাট অংশ এখনো কিন্তু তারা এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মধ্যে নাই, তারা এর বাইরে আছে, তাই না? এটা একটা বড় চ্যালেঞ্জ। কারণ একটা জিনিস হচ্ছে, আমি যদি তাদেরকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মধ্যে তাদেরকে আমি আনতে চাই, তাহলে কিন্তু এই আর্থিক অন্তর্ভুক্তি এটা একটা তার বড় কনস্টিটিউয়েন্ট। আমরা সবাই জানি বর্তমান যুগে আর্থিক যদি অন্তর্ভুক্তি অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ না থাকে, তাহলে আপনি ঋণের কথা বলেন, সেভিংসের কথা বলেন, বা পেমেন্টের কথা বলেন, বা ইন্স্যুরেন্স কথা বলেন, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু এই আর্থিক অন্তর্ভুক্তি
একান্ত প্রয়োজন। আসলে স্বাধীনতা পরবর্তী ভঙ্গুর অর্থনীতি থেকেই তো আমাদের শুরু, যার জন্য সবারই একটা ক্যাপিটাল শর্টেজ বা টাকা পয়সার অভাব নিয়ে তাদের সবকিছু শুরু করতে হয়। এই ক্ষেত্রে স্যার আমাদের কি গ্রামাঞ্চলে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে? আমাদের নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে, কিন্তু একটু উদ্যোগ নিতে হবে। আমরা যেমন কেন্দ্রীয় ব্যাংক থেকে উদ্যোগ নিয়েছিলাম এসএমই লোনের জন্য, যে স্মল এবং মিডিয়াম এন্টারপ্রেনার জন্য, এবং নারী উদ্যোক্তাদের জন্য আমরা বিশেষ উদ্যোগ নিয়েছিলাম। আমরা রিফাইন্যান্স অনেকগুলো স্কিম তৈরি করেছিলাম সেন্ট্রাল ব্যাংক থেকে, এবং বলেছিলাম যে 15% আগে নারীকে দিতে হবে, তারপরে অন্যরা পাবে। এমনকি প্রত্যেক ব্যাংকের ব্রাঞ্চকে বলেছিলাম যে একটা করে নারী উদ্যোক্তা প্রতি বছর আমার ঋণ সহ দিতে হবে। তাতে প্রায় 10,000 নারী উদ্যোক্তা তৈরি হয়েছিল। তো এইভাবে ওপর থেকে একটু মোটিভেট করা দরকার, এবং ব্যাংকারদের বোঝানো যে একজন বা দুইজনকে টাকা দিলেও কিন্তু তার বার্ষিক টার্গেট পূরণ হয়ে যাবে, কিন্তু 1,000 বা 10,000 মানুষকে দেওয়ার অর্থ হলো যে তার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটির একটা সম্ভাবনা আছে। কারণ একজন যদি ঠিক খেলাপি করে ফেলে, দুইজনের মধ্যে 50% খেলাপি হয়ে গেল, আর 1,000-এর মধ্যে যদি 10 জনও খেলাপি হয়, তাহলে কিন্তু কত পার্সেন্ট হবে? আরো কম হবে। তো সুতরাং এইভাবে আমাদের এগোতে হবে, এবং এর জন্য যেটা মুরজারি ভাই বললেন, শুধু ব্যাংক এটা পারবে না, ব্যাংকের সাথে সরকারের বিভিন্ন মেশিনারিজ যুক্ত হতে হবে, এনজিওদের যুক্ত হতে হবে, প্রাইভেট সেক্টর যুক্ত হতে হবে, সবাই মিলে এটা করতে হবে। তবে আগের যে পরিস্থিতি অনেক উন্নতি হচ্ছে। এবং আপনি যেটা বলছিলেন যে আসলে গ্রামের উদ্যোক্তা শ্রেণী, আমরা যেটা দেখেছি যে আমাদের এখানটায় বেশিরভাগ এন্টারপ্রাইজ কিন্তু যেটাকে আমরা বলি মাইক্রো এন্টারপ্রাইজ, অর্থাৎ ক্ষুদ্র, যেখানটায় হয়তো কমপক্ষে 7-8 জনের বেশি থাকে না, এই ধরনের যে প্রতিষ্ঠান, এবং এগুলাই কিন্তু হচ্ছে আমাদের 90%। হ্যাঁ, আপনার কি মনে হয় যে এই যে সমস্যা বা স্যার যেটা উদ্যোগের কথা বললেন, মুখ্য ভূমিকাটা এখানে কে পালন করবে? এখানে মুখ্য ভূমিকা একটা জিনিস হচ্ছে কি, যে আসলে এখানে কিন্তু অনেকের মুখ্য ভূমিকা পালন করতে হয়। আমাদের এখানে যেটা হচ্ছে, আপনি দেখেন যে আসলে এই যে আমি ঋণের কথাই যদি বলি বা সেভিংসের কথা বলি, তাহলে এখানে কিন্তু একটা দেখেন আমাদের সমস্যাটা কিন্তু যেমন চাহিদার ক্ষেত্রে আছে, আবার সরবরাহের ক্ষেত্রে। অর্থাৎ আমি যদি ক্ষুদ্র যারা হয়তো গ্রামীণ এলাকায় আছেন বা ক্ষুদ্র জনগোষ্ঠী আছেন, এদের কিন্তু ঋণের চাহিদা কিন্তু তাদের কিন্তু বৈশিষ্ট্য আছে, তাই না? তারা যেমন সেভিংস করেন, তারা অল্প অল্প করে সেভিংস করেন, আবার সেই সেভিংসটা প্রয়োজন মতো হয়তো সপ্তাহে তুলেও নিতে হয় তাদেরকে। অর্থাৎ এই যে তাদের যে চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ যে একটা ব্যবস্থা, এই ব্যবস্থাটাকে যদি আমরা না করি, তাহলে তো এই সুযোগটা তারা গ্রহণ করতে পারবে না। আমি মুজির ভাইয়ের সাথে একমত। কারণ এই যে এজেন্ট ব্যাংকিং যেটা নিয়ে আলোচনা করছি, আমরা একটা গবেষণা করছি। গবেষণা করার সময় যারা এজেন্ট ব্যাংকিং করছেন তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে যদি এজেন্ট ব্যাংক এই এলাকায় এজেন্ট না আসতো, তাহলে কি আপনারা এই পরিমাণ সেভিংস করতেন? প্রায় 20% বলছেন যে না, আমরা এই সেভিংসটা করতাম না। তার মানে 20% সেভিং যুক্ত হচ্ছে এই প্রাতিষ্ঠানিক এজেন্ট ব্যাংকিংটা চালু করবার কারণে। সুতরাং শুধুমাত্র চাহিদা থাকলেই হবে না, সরবরাহের দিকটাও প্রাতিষ্ঠানিক সরবরাহ দিকটা নিশ্চিত করতে হবে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কোনোভাবে হেল্প করতে পারে? নিশ্চয়ই হেল্প করতে পারে। পিপিপির মাধ্যমেই তো সব করা সম্ভব। যেটা সরকারের যেটা উচিত আমি মনে করি, এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের আরো কিছু নতুন ডাইমেনশনে নিয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের করা উচিত। যেমন এই যে গার্মেন্টসের যে মেয়েটা, ওর বয়স যখন 30 বছর হয়ে যাবে, সে তো আবার গ্রামে ফিরে যাবে। একদিন পর্যন্ত সে টাকা দিচ্ছিল, বাড়িতে সবাই খুশি, সে এম্পাওয়ার্ড হয়েছে, কিন্তু যখন সে ফিরে যাবে তার হাতে কিছুই থাকবে না। এই সময়টা থেকে, এখন থেকেই তার একটা ইউনিভার্সাল পেনশন স্কিমে চলে আসা উচিত, এবং যখন সে চলে যাবে তখন সে একটা পেনশন নিয়ে যাবে, এবং এই এজেন্ট ব্যাংক, এই মোবাইল ব্যাংক তার পেনশন দেবে। এরকম ব্যবস্থা এখন থেকে করা উচিত, যাতে করে শুধু ওই মেয়েটার বেলায় না, আমাদের যারা এই যে ছোটখাটো ব্যবসায়ী, প্রোডাক্ট কারা তৈরি করবে? এটা গভর্নমেন্ট তৈরি করবে। রেগুলেটর লাগবে, গভর্নমেন্টের একজন রেগুলেটর দিতে হবে। আপনি বলছেন যে এর জন্য আলাদা একজন রেগুলেটর লাগবে, যিনি এখানে মুখ্য ভূমিকা পালন করবে। এবং আপনি একটা জিনিস দেখেন, এই যে আপনি যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা বলছেন, আজকে আপনি যদি ব্যাংকের কথা চিন্তা করেন, ব্যাংকের পক্ষে কি প্রতিটি গ্রামে গিয়ে আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র 85,000 বেশি, এটা তো বাস্তবসম্মত নয়। তাহলে এখানে যে পাবলিক, যেমন ধরেন মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন গুলো আছে, তাই না, এরা তো প্রতিটি গ্রামে কাজ করে। তাহলে ব্যাংকের সঙ্গে যদি এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আন্ডারে
এই গুলোকে অলরেডি কিন্তু কাজ হচ্ছে শিবলি। এগ্রিকালচারাল ক্রেডিট, শেয়ার ক্রপিং, এগুলো কিন্তু মাইক্রো ফাইন্যান্সের সাথে, ইনস্টিটিউশনের সাথে ব্যাংকগুলোকে যুক্ত করা হয়েছে এবং কাজগুলো এগুচ্ছে। এই যে মোবাইল ব্যাংক এখন যুক্ত হয়েছে, এখন যত পেনশনের, যত যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মায়ের হাসি, এগুলো কিন্তু এই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যাচ্ছে, এখন চলে যাচ্ছে। সুতরাং এটা তো পাবলিক প্রাইভেট পার্টনারশিপই, গভর্নমেন্ট এবং এই এজেন্টরা একসাথে পার্টনারশিপের মাধ্যমে তো করছে কাজটা। তাহলে আমি আপনার কথার উপর ধরে নিতে পারি, যেহেতু বাংলাদেশকে মাইক্রো ফাইন্যান্সের ওয়ার্ল্ড লিডার হিসেবে বলা হয়, আমরা যদি ইনক্লুসিভ ফাইন্যান্স এর মধ্যে একসাথে নিয়ে আসি, তাহলে সব মিলিয়ে বাংলাদেশ কিন্তু একটা রোল মডেল। অবশ্যই ওয়াল স্ট্রিট জার্নাল এরই মধ্যে এজেন্ট ব্যাংক সম্বন্ধে বলেছে যে এটা এজেন্ট অফ চেঞ্জ হচ্ছে বাংলাদেশে, এবং বাংলাদেশে ইউনিক একটা সিস্টেম দাঁড়াচ্ছে। আপনি একটা কথা চিন্তা করে দেখেন যে আমাদের এই যে অ্যাডভান্টেজটা আছে, এটা পৃথিবীর কিন্তু আর কোনো দেশে নাই। অ্যাডভান্টেজটা কোত্থেকে আসছে জানেন মজুরি ভাই? আমরা এত মানুষ এত অল্প জায়গায় থাকি, আমাদের কানেক্টিভিটি একটা ডিভিডেন্ড আছে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মতোই আমাদের কানেক্টিভিটি ডিভিডেন্ড আছে, যে একসঙ্গে এত মানুষ থাকি, এই জন্য এত কিছু করা যায়। এটা কিন্তু একটা মার্কেট, এবং আমরা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় কাছাকাছি পপুলেশন, এত বড় জাস্ট আমাদের মানুষদের কাছে যদি পারচেজিং পাওয়ারটা বাড়িয়ে দিতে পারি। শিবলি, প্রতি বছর এখন থেকে 2 মিলিয়ন নতুন কনজিউমার আসবে যাদের পার ক্যাপিটাল ইনকাম $5,000। এরা ম্যাক পপুলেশন, মিডল এন্ড অ্যাফ্লুয়েন্ট কনজিউমার্স। আপনি যে প্রথমে যেটা বলেছিলেন না, যে ফাইন্যান্সিয়াল যে ক্রাইসিস, এতে আমাদের ডোমেস্টিক ডিমান্ডটা ক্রিয়েট করতে হবে। আমাদের মতো এত সুবিধা, এত সুযোগ আর কোনো দেশের নাই, যে আমরা ডোমেস্টিক ডিমান্ডটাকে বাড়াতে পারি, এবং এটার উপরেই কিন্তু নির্ভর করতে পারি। পার ক্যাপিটা বাড়ার সাথে সাথে, জিডিপি গ্রোথের সাথে সাথে আমাদের পারচেজিং পাওয়ার বেড়ে যাবে, আমাদের ওন মার্কেটই আমাদের একটা বিরাট মার্কেট। সেই জন্যই তো আমরা 2033 সালে আমরা এই পৃথিবীর 24তম বৃহৎ অর্থনীতি হব, এবং এটা আমাদের এই ইনক্লুশনের জন্যই হবে। আমরা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যেটা ওয়ার্ল্ড ব্যাংক বের করে, সেইখানে আমাদের পজিশন এখন 34তম। আমরা কিন্তু ডেনমার্ক এর সাথেই নরওয়ের ওই গ্রুপের মধ্যে এখন আছি। সুতরাং তাহলে আমাদের ঘনবসতি আপনি বলতে চাচ্ছেন আমাদের জন্য আমাদের অ্যাডভান্টেজ, এবং এটা একটা বিরাট আপনার কস্ট অ্যাডভান্টেজ আছে, তো তাই না? তার মানে পপুলেশনকে হিউম্যান ক্যাপিটালে কনভার্ট করতে পারলে আমাদের এই ঘনবসতিপূর্ণ দেশটিও হয়ে যেতে পারে আরেকটি অ্যাসেট। এবং সেইখানে অবশ্যই ব্যাংক হলো ফার্স্ট কল। যে কেউ যদি উদ্যোক্তা হতে চায়, কার কাছে যাবে? শুরুতেই ওই গ্রামের যে ব্যাংক ম্যানেজার, তার কাছে যাবে, গিয়ে বলবে যে আমি উদ্যোক্তা হতে চাই। তিনি তখন বলবেন যে এই খাতে যেতে পারেন, অথবা অমুকে করেছে তারটা দেখেন। এইভাবে ব্যাংকে যদি একটু মোটিভেট করা যায়, আমরা যেটা সেন্ট্রাল ব্যাংক থেকে করেছিলাম, ব্যাংক কিন্তু এসএমই এবং উদ্যোক্তা তৈরিতে বড় ভূমিকা পালন করবে। তাদেরকে একটু খালি সাহস এবং মোটিভেট করা কেন্দ্রীয় ব্যাংকে। আপনার কি মনে হয় আমরা রিমোট এরিয়াগুলোতে এখনো অ্যাক্সেস পেয়েছি? রিমোট এরিয়াগুলোতে আমাদের যেটা হয়েছে যে অ্যাক্সেস কিছু গিয়েছে, পেমেন্ট অ্যাক্সেস তো হয়েছে, পেমেন্ট অ্যাক্সেস হয়েছে মোবাইলের থ্রু, কিন্তু সেগুলো হচ্ছে কি যে এটা ইনস্টিটিউশনালাইজেশন, অর্থাৎ বিভিন্ন প্রজেক্টের আন্ডারে বা বিভিন্ন এক্সপেরিমেন্টাল ওয়েতে আমরা গিয়েছি, এবং তাতে সফলতাও এসেছে। এখন যেটা হচ্ছে এই জিনিসটাকে স্ট্র্যাটেজি করা, যাতে এটাকে একটা, যেটাকে আমরা সাস্টেইনেবল যে ফ্রেমওয়ার্কের মধ্যে আনা, একটা পলিসি এজেন্ডার মধ্যে। একটু আপনার কি রিস্ক আছে বলে মনে করেন? খুব বেশি রিস্ক না, যত ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের রিস্কটা অত বড় না। একটা ডি-রিস্কিং বলে একটা শব্দ আছে আমাদের ইয়েতে, ছোট ছোট যে সমস্ত পেমেন্ট হয় এগুলোকে ইগনোর করা, এত না, কারণ এই রিস্ক অত বড় রিস্ক না, এই জন্য ডি-রিস্ক বলে, ছোট ছোট রিস্কগুলো। এবং আপনি একটা জিনিস দেখেন, আমাদের এখানটায় যে দীর্ঘ স্বাধীনতার পর থেকে এই যে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন বা অনেকদিন যাবত চলছে ইতিহাস, এখানে কিন্তু আপনি একটা দেখেন যে এই ডিফল্ট রিস্কটা কিন্তু এখানটায় কম, একেবারে মার্জিনাল বলা চলে, তাই না? ইন্স্যুরেন্স তো আসতেই পারে, আমাদের এর মধ্যে ইন্স্যুরেন্স আনাটা খুব জরুরি, এবং ইন্স্যুরেন্স, ইউনিভার্সাল পেনশন স্কিম, এগুলো এখন আমাদের নতুন প্রোডাক্ট, এই জিনিসগুলো ভাবতে হবে। স্মল স্কেলে যখন এই মানে অ্যামাউন্টটা যখন কম হচ্ছে, স্মল স্কেলে হচ্ছে, এখানটা আমার মনে হয় যে আপনি যেটা বললেন, এই যে ডি-রিস্কিং এবং রিস্কের ইয়েটা কিন্তু খুব কম। তাহলে কিন্তু এখানে নতুন ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে আসতে হবে। ইন্স্যুরেন্স কোম্পানি অবশ্যই আসতে পারে, বন্ড মার্কেট আসতে পারে, কত রকমের। আমাদের যে এনআরবি রা আছে, 1 কোটিরও বেশি এনআরবি আমাদের বিদেশে আছে, তাদেরকে যদি আমরা এমন একটা বন্ড ইস্যু করি, যেই বন্ডটা তারা সহজে ওখান থেকে কিনতে পারে, তাহলে সহজেই এটা পেয়ে যাবে আমরা বাংলাদেশে। আমরা যে দেখুন আবুধাবিতে
মনে করেন মরুভূমিতে একটা ছেলে বসে কাজ করছে, ও টাকা পাঠাবে বাড়িতে, হ্যাঁ, তো এখন তাকে ব্যাংকে আসতে হয়, তা না হলে ইনফর্মাল হুন্ডিতে যেতে হয়। তো তার কোনো ঝুঁকি নিতে হবে না যদি ওই এন্ডেও, আবুধাবি এন্ডেও যদি আমি একটা মোবাইল ব্যাংকিং বা এজেন্ট ব্যাংকিং এর সুযোগ করে দেই, ওদের রেগুলেটরের সাথে আলাপ করে আমরা ইজিলি এই বিকাশ বলেন, রকেট বলেন, ওদের কিন্তু এজেন্ট ওই বিদেশে আমরা দেওয়ার সুযোগ করে দিতে পারি। তাহলে ওইখানে বসে সে টাকা পাঠাবে, এখানে তার মা ঘরে পাবে কয়েক সেকেন্ডের মধ্যে। এগুলো খালি একটা ইনোভেশনের দরকার, পলিসি ইনোভেশন। শ্যাডো ইকোনমি টাকাটা সব চলে আসবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এইভাবে করতে গেলে 1 বছরের মধ্যে $10 বিলিয়ন রেমিটেন্স বাড়াতে পারবে এই দেশে। রিজার্ভ তাহলে বাড়বে 10 বিলিয়ন। তাহলে আমাদের যে ক্যাপিটাল অ্যাকাউন্টে যে শর্টফলটা থাকবে না, ছিল না তো। আমি 7 বছর আমরা সেন্ট্রাল ব্যাংক দেখেছি, প্রতি বছর প্রায় $4-5 বিলিয়ন করে কিন্তু বেড়েছে, রিজার্ভ বেড়েছে। এটা বাড়ানো যায়। এখন অবশ্য প্রচুর ইম্পোর্ট হচ্ছে, সেটা একটা কারণ। সেখানেও আমাদের সাবধান থাকতে হবে যে ইম্পোর্টটা যেন সত্যি সত্যি প্রোডাক্টিভ হয়, এটা খেয়াল রাখতে হবে। লাক্সারি গুডস কম যায়, এবং ইম্পোর্টের ক্ষেত্রে যেন কোনো রকম না হয়, কোনো যেন ফেক অ্যাকাউন্টস না হয়, মানে অনেক রকম থাকে, সেগুলো ব্যাপারে ওই রিস্কের ব্যাপার বলেন, ওইখানে বরং রিস্ক বেশি। এদের ছোটদের মধ্যে রিস্ক নাই, বড়দের মধ্যে রিস্ক বেশি। ওইটাই খেয়াল রাখতে হবে আমাদেরকে। আমাদের এখন এই যে সামনের দিনগুলায় আপনার কি মনে হয়, আপনার কাছে যদি বলা হয় যে এই অন্তর্ভুক্তিমূলক যে অর্থনীতি, সেখানে 3টি আপনার কাছে যদি অ্যাডভাইস চাওয়া হয়, আপনি কি দিবেন? একটা হচ্ছে আমার কাছে প্রথম মনে হয়, যেমন একটা হচ্ছে যে যেটা সরকার শুরু করেছে, যেমন একটা ন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজি সরকার এটা তৈরি করেছে, এবং আশা করা যায় হয়তো অল্প সময়ের মধ্যেই, এই বছর অর্থাৎ 2019 সাল থেকেই 5 বছরের জন্য একটা স্ট্র্যাটেজি তৈরি করেছে সরকার। এটা গ্রহণ করলে এটা একটা ইন্টিগ্রেট ওয়েতে, কিন্তু আপনি যেটা বলছিলেন সামগ্রিকভাবে আমাদের, এবং ওটার মূল লক্ষ্য হচ্ছে যে আগামী 5 বছরের মধ্যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ফর অল, এই লক্ষ্যটা অর্জন করা। কাজেই আমার মনে হয় এটা একটা সাকসেস যদি স্টোরি আসে, এটার রেজাল্ট কিন্তু সাংঘাতিক হবে। মানে আপনি আরেকটা জিনিস আমার মনে হয় যে একটা জিনিস আপনি 3টের কথা বললেন, আমি দ্বিতীয় কথা যেটা বলবো, আমাদের যে উন্নয়নের যে ধারাটা, আমরা যেভাবে উন্নয়নটা করছি, এক্ষেত্রে কিন্তু একটা জিনিস হচ্ছে, যেমন আমরা উন্নয়নের যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলোর ক্ষেত্রেও অন্তর্ভুক্তিমূলক করার অনেক অবকাশ কিন্তু আছে, অনেক স্কোপ রয়ে গেছে, যাতে আমাদের উন্নয়নটাকে আরও বেশি অংশগ্রহণ করতে পারি। অর্থাৎ যেটা বলছি যে যারা এখন হয়তো তাদেরকে ইন্টিগ্রেট করা, এটার কিন্তু অনেক স্কোপ রয়ে গেছে। আর 3 নম্বর যেটা হচ্ছে যে আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যে এটা করার জন্য আমাদেরকে শুধুমাত্র অর্থনীতির পরিবর্তন করলে হবে না। 3 নম্বর যেটা হচ্ছে যে যাদেরকে আমরা অন্তর্ভুক্ত করব, তাদেরকেও এই আমাদের যে আধুনিক উন্নয়নের ধারার সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য তাদের যে ক্যাপাবিলিটি দরকার, অর্থাৎ যেমন তাদের স্কিল দরকার, এডুকেশন দরকার, এগুলো যেতে আসবে। নতুন নতুন ইনোভেটিভ প্রোডাক্ট বললেন, বা অ্যাপ বেস ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, যারা কনজিউমার, যারা এটার ইউজ করবে, তাদের ট্রেনিং এডুকেশনের একটা ব্যবস্থা তো থাকবে। আমরা কিন্তু ঠেকে ঠেকে শিখেছি, আমাদের জনগণও ঠেকে ঠেকে শিখে। ফর্মাল একটা ট্রেনিং দিতে পারলে ভালো। যেমন আমাদের এজেন্টদের মানবিক গুণাবলীর অনেক ট্রেনিং দেওয়া উচিত, রিস্ক ম্যানেজমেন্টের উপরে অনেকগুলো ট্রেনিং দেওয়া উচিত, এবং এটা ব্যাংক এবং রিসার্চ প্রতিষ্ঠান সবাই মিলেই কিন্তু এটা করতে পারে। আমার ধারণা যে আগামী দিনের যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এটা বাড়াতে হলে পরে যেমন এসএমই লোন এবং নারী উদ্যোক্তাদের উপরে বিশেষ জোর দেওয়া উচিত, এবং এই লোনগুলো বাড়াতে হলে একটা ক্রেডিট গ্যারান্টি স্কিমে আমাদের চালু করা উচিত। অর্থাৎ যারা লোন নেবে তারা কিন্তু সবাই ডিফল্ট করবে না, বড়জোর 20% ডিফল্ট করতে পারে। সুতরাং তাদেরকে মাথায় রেখে একটা ক্রেডিট গ্যারান্টি স্কিম খুব দ্রুত চালু করে দেওয়া, মানে ব্যাংকগুলোকে আশ্বাস দেবে কেন্দ্রীয় ব্যাংক ওই স্কিমের আধারে যে যদি এটা হয় আমি এই টাকাটা আপনাকে পেমেন্ট করে দেব, তাহলে কিন্তু সহজেই তারা চলে যাবে। সেন্ট্রাল ব্যাংকও করতে পারে, এবং সেন্ট্রাল ব্যাংক অলরেডি কিছু এক্সপেরিমেন্ট আমি শুরু করে দিয়ে এসেছি, কিন্তু এটা এখন ইমিডিয়েটলি পলিসিতে নেওয়া উচিত। দ্বিতীয়ত ইউনিভার্সাল পেনশন স্কিম, সবারই পেনশন স্কিম থাকতে হবে। এই যে মুদির দোকানদার যে এখানে ফুল বিক্রি করছে, ওরও একটা পেনশন স্কিম থাকতে হবে, সমস্ত গার্মেন্টস ওয়ার্কারের পেনশন স্কিম থাকতে হবে, যাতে করে তারা। তৃতীয় যেটা হলো যে প্রযুক্তির আরো সুব্যবহার করতে হবে। আমরা এজেন্ট ব্যাংকিং করে দেখেছি, মোবাইল ব্যাংকিং করে দেখেছি যে এই যে ইউনিভার্সাল অ্যাভেলেবিলিটি অফ দ্য
টেকনোলজি এটা খুব সাহায্য করছে আমাদেরকে। এই প্রযুক্তি ব্যবহার করে আমাদের, যেটা মুজারি ভাই বললেন, যেমন আমাদের সোশ্যাল সিকিউরিটি স্কিম এটা দ্রুত চালু করে দেওয়া উচিত, আরো বেশি করে। ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পল্লী বিদ্যুতের যে বিলগুলো এখন কিন্তু সহজে পেমেন্ট করছে, মায়ের হাসির মাধ্যমে মায়েরা উপবৃত্তি পাচ্ছে। তো এরকম অসংখ্য আরো সরকারি অনেক কর্মকাণ্ড আছে যেগুলোর মধ্যে ইমিডিয়েটলি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং যুক্ত করে ফেললে পুরো ল্যান্ডস্কেপটা একেবারে ইন্টিগ্রেটেড হয়ে যাবে আমার মনে হয়। এখানে আপনার কাছেও একটু একই প্রশ্ন করি যে আমাদের ট্রেনিং বা এডুকেশনের জন্য কি করতে পারি যারা কনজিউমার, যারা এটাকে অ্যাভেল করবে তাদের জন্য? একটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আসলে আমাদের প্রযুক্তি, বিশেষ করে যে জিনিসটা আমার কাছে তো মনে হয় যে আমরা কত দূর এগিয়ে যেতে পারবো, কত দ্রুত এগিয়ে যেতে পারবো, এটা কিন্তু নির্ভর করবে আমরা প্রযুক্তির উপরে কতটা দখল আমরা অর্জন করতে পারছি। এটা শুধু প্রডিউসাররা না, কনজিউমাররাও। কারণ আজকে প্রযুক্তি ব্যবহার করতে গেলে কিন্তু কনজিউমারকেও প্রযুক্তি সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখতে হয়। সুন্দর অ্যাপস বেরোচ্ছে, সুন্দর সুন্দর বিজ্ঞাপন বেরোচ্ছে, ইউটিউবে ছোট ছোট করে বিজ্ঞাপন করে কোনটা করতে হবে কোনটা করতে হবে না জানিয়ে দেন না, কোনটা ঝুঁকিপূর্ণ কোনটা ঝুঁকিপূর্ণ না জানিয়ে দেন না, সবাই কিন্তু মোবাইলে অ্যাপস ডাউনলোড করে জেনে নেবে। তাহলে এখন একটা হচ্ছে যে এই প্রযুক্তিটাকে কিন্তু একেবারে প্রত্যেকের দোরগোড়ায় নিয়ে যেতে হবে, যাতে এই প্রযুক্তিটাকে ব্যবহার করে তারা নিয়ে যায়। দোরগোড়ায় আছে, প্রত্যেকের পকেটে প্রযুক্তি আছে, জাস্ট খালি ওইটা অ্যাপস ব্যবহার করতে হবে, আর কিছুই না। এবং একটা জিনিস হচ্ছে, এবং এই যে আপনি যেটা বললেন যে ট্রেনিং এর কথা বললেন, এর কথা বললেন, এখানে এটাকে কিন্তু আমাদেরকে দক্ষতা, শুধু প্রযুক্তির ক্ষেত্রে না, কিন্তু নিজের এডুকেশনের ক্ষেত্রে, স্কিলের ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে যদি আমরা দক্ষতা না বাড়াতে পারি তাহলে কিন্তু একটা পিছিয়ে যাওয়া শেষ পর্যায়ে চলে আসছি স্যার। এটাকে আমাদের মনে রাখতে হবে। এই ব্যাপারে তার মানে আপনাকে আমরা খুব আশাবাদী মনে করছি, এবং এই ব্যাপারে আপনার যা শুনলাম তাতে মনে হচ্ছে যে আমরা যদি আপনার সাথে আলোচনায় যে বিষয়গুলো আসলো এগুলো ঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে এদেশের অর্থনৈতিক উন্নয়ন বেশি দূরে নেই। অবশ্যই আমরা তো সেই অর্থনৈতিক উন্নয়ন মানে দ্রুত গতিতে, এবং যত দিন যাচ্ছে তত দ্রুত হচ্ছে। এবং আমার তো মনে হয় যে লাস্ট 30 সেকেন্ডসে ক্লোজিং রিমার্ক। আমার কথা হলো যে আমরা অলরেডি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অনেক দূর এগিয়ে গিয়েছি, আমাদের ব্যাংকাররাও অনেকটা মোটিভেটেড। মনের মধ্যে আরেকটু পরিবর্তন আনতে পারলে এই আমাদের তরুণ প্রজন্মের যে ব্যাংকাররা আছে, আমাদের যে সরকারি কর্মকর্তারা আছে, সকলেই কিন্তু আমাদের প্রযুক্তিকে ভালোবাসে এবং প্রযুক্তি নির্ভর। তাদেরকে একটু মোটিভেট করতে পারলে, তাদের মধ্যে একটু দেশপ্রেম আনতে পারলে, যেমন আমাদের যে কর কাঠামো, আমরা প্রত্যেকেই কর দিতে পারি যদি মোবাইল ব্যাংকিং এর মতো তাদেরকে প্রযুক্তির সাথে নির্ভর করতে পারি। কত কিছু করা যায়, অনেক আলোচনা করা যায়। সামনের দিন আমাদের এটা মাথায় রেখে এগিয়ে যেতে হবে। দর্শক মণ্ডলী, আজকের এই প্রথম অনুষ্ঠানে আপনারা দেখলেন যে আমাদের এই দুইজন বিশিষ্ট শিক্ষাবিদ তারা কিভাবে আমাদেরকে এই অন্তর্ভুক্তিমূলক যে অর্থনীতি, সেখানে আমাদেরকে কিভাবে এই বিষয়গুলো নিয়ে কত সুন্দর সুন্দর আলোচনা করলেন। তো আমরা মনে করছি যে এই বিষয়টি নিয়ে আমাদের সামনের যে প্রত্যেক শনিবারে অনুষ্ঠানটি হবে, সেই অনুষ্ঠানে আমরা আরও আলোচনা করব। আমাদের আরও মেহমান, আরও অনেকে আমাদের এখানে আসবেন, এবং তার মাধ্যমেই আমরা চেষ্টা করব এই বিষয়টি আরও জনগণের কাছে ছড়িয়ে দিতে। আজকের এই অনুষ্ঠানে আমাদের সকলের পক্ষ থেকে, দর্শক মণ্ডলী আপনাদের সকলকে আমাদের সকলের পক্ষ থেকে শুভেচ্ছা, ধন্যবাদ।